Doğru. হ্যালো, নমস্কার। হ্যাঁ দেখো, আসি তো লাইভে। কে বলছো? মিম? হ্যাঁ আসি তো, যাও দেখো। মাথা কেটে যাচ্ছে না, গলা কেটে যাচ্ছে না? Eso que te ves de la. ¿Mm? ¿Qué? ও এটা খুলছিলাম ¿Cuánto cuide? উপরেরটা হলো হলো كل ساعة قاعد يصير. তো কিছু করেছে অনুযোগ করতে হবে তো آه. এটুক আচ্ছা, জুমি একরকম হয় আর লাইভ এরকম হয়, বুঝলাম না সেটা। দাঁড়া, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ ঠিক আছে। এবার আর একটু করতে হবে এই পাশটা, সামান্য এটা তো না 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 নিচে করতে হবে। দাঁড়া, ঠিক আছে। আমরা গতদিন কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? জৈব রসায়নের আগের ক্লাসে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি একটা ক্লাস নিয়েছিলাম না, দুটো ক্লাস। একটু দেখি কোন অবধি আমরা পড়েছিলাম। 1 2 3 4 5 6 7 পর্যন্ত পড়া হয়েছিল নাকি? হ্যাঁ, 7 পর্যন্ত পড়া হয়েছিল। 9 ক খ পড়তে বলেছিলাম। আচ্ছা, কি জন্য গতদিন একটা কোশ্চেন করেছিল যে ইলেকট্রোপ্লেটিংয়ে সুষম প্রলেপ কেন পড়বে? ইলেকট্রোপ্লেটিংয়ে সুষম প্রলেপ কেন পড়বে? আমরা যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করি সেই দ্রবণটি কি সুষম ঘনত্বের এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা ওই ক্যাথোডে যে লোহার চামচটি আমরা ঝুলিয়ে দিয়েছিলাম, ওই লোহার চামচের সমস্ত পৃষ্ঠতলে বিদ্যুতের যে প্রবাহ মাত্রা ওইটা হচ্ছে তোমার ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাটায়ন, সেখানে যে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। তো ইলেকট্রনের প্রবাহ তো সমস্ত পৃষ্ঠতলেই সমান, তাহলে সেখানে সমানভাবে ক্যাটায়ন যে ইলেকট্রন গ্রহণ করে সুষম প্রলেপ সৃষ্টি করবে। অন্তর ওই সেটটা দে তো,
চার্জ দেন অথবা দেখা যাবেন না তো কেন ঠিকই তো আছে। কি বলছে চ্যাট। তাহলে আজকে আমরা পড়বো ইলেকট্রোলাইসিসের আর একটা ব্যবহার। আমরা ইলেকট্রোলাইসিসের দুই ধরনের ব্যবহার ছিল বলেছিলাম। এক হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে, তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে কোনো সক্রিয় ধাতুর উপরে নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া। তাহলে ওই সক্রিয় ধাতুকে ব্যবহার উপযোগী করা একটা ছিল। আর একটা আমরা পড়েছিলাম ধাতু বিশোধন, অর্থাৎ আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার পর সেই ধাতু কিছুটা অবিশুদ্ধ থাকে 2 থেকে 3%। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রায় 100% বিশুদ্ধ ধাতু পাওয়া যায়। এই ও আইডিতে ঢোক আইডিতে। আজকে আমরা পড়ব অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অর্থাৎ বিজারণ প্রক্রিয়ায় ধাতুর অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ প্রক্রিয়ায়। কিন্তু কিছু কিছু ধাতুর আকরিক আছে যেগুলোকে কার্বন বিজারণ প্রক্রিয়ায়ও ধাতুতে পরিণত করা যায় না। সেই আকরিকগুলোকে সরাসরি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতুতে রূপান্তর করা হয়। অর্থাৎ কার্বন বিজারণ প্রক্রিয়ায় যে সকল ধাতুর অক্সাইডকে বিজারিত করা যায় না, সেই ধাতুর অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়ায় আমরা ব্যবহার করি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ছোট করে দাও, এরকম কেন? তো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, এটা এসএসসি তেও ছিল। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন মাথা কেটে যাচ্ছে তো। L2O3 2 অণু ক্লাস পানি, এটার নাম হলো বক্সাইট। এই বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব আমরা। বক্সাইটকে বিশোধন করে অ্যালুমিনা, বক্সাইট থেকে 2 অণু পানি অপসারণ করার পর অ্যালুমিনিয়াম অক্সাইড পায়, যেটাকে বলা হয় অ্যালুমিনা। এই অ্যালুমিনার গলনাঙ্ক, ওই অ্যালুমিনার গলনাঙ্ক হলো 900, এটাকে গলিয়ে এর গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড উচ্চ তাপমাত্রায় কিন্তু গলে। তো এটা গলে কি হয়? গলে অ্যালুমিনিয়াম আয়ন আর অক্সাইড আয়নে পরিণত হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা গলাই, সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, মানে সেখানে কি কি আয়ন আছে? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। তেমনি বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা, সেই অ্যালুমিনাকে গলালে আমরা অ্যালুমিনিয়াম আয়ন আর অক্সাইড আয়ন পাবো। এখন এই
গলিত অ্যালুমিনাকে একটা তড়িৎ অপরিবাহী পাত্রের মধ্যে নেব। এই তড়িৎ অপরিবাহী পাত্রের তিন প্রান্তেই থাকবে হচ্ছে ক্যাথোড, তিন প্রান্তেই থাকবে ক্যাথোড। এটা হচ্ছে পারদ ক্যাথোড নাকি গ্রাফাইট ক্যাথোড, সরি। আর এইখানে থাকবে অ্যালুমিনিয়াম আয়ন, অক্সাইড আয়ন, খেয়াল করো কথা বলো। এইখানে পুরো এই পাত্রের তিন সাইড জুড়ে, পুরো এই পাত্রের তিন সাইড জুড়েই কিন্তু ক্যাথোড থাকবে, গ্রাফাইট ক্যাথোড। এটা হলো গ্রাফাইট ক্যাথোড, এটা গ্রাফাইট। তো এই গ্রাফাইট ক্যাথোড কিন্তু তিন প্রান্তেই থাকবে, পাত্রের বাম পাশের প্রান্তে, নিচের প্রান্তে, ডান পাশের প্রান্তেও থাকবে। আর অ্যানোড হিসেবে আমরা যেটা ব্যবহার করে এরকম তিন পাওয়ালা অ্যানোড। এবার ব্যাটারি নেগেটিভ প্রান্ত আমি আমার মতো করে আঁকছি, নোটের চিত্রটা কাছে, এটি নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এটা হলো কি অ্যানোড আর এটা হলো কি ক্যাথোড। তাহলে যান্ত্রিক সজ্জা হচ্ছে এরকম, অ্যালুমিনাকে গলিয়ে একটা তড়িৎ অপরিবাহী পাত্রের মধ্যে নিলাম, আর এইখান থেকে একটা প্লাগ থাকবে, যে প্লাগটা অফ অন করা যায়। অ্যালুমিনাকে গলাতে কত তাপমাত্রা লাগবে? 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়ামকে গলিয়ে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে যে জ্বালানি খরচ হবে সেটা অ্যালুমিনিয়াম বিক্রি করেও কিন্তু খরচ উঠবে না। তাই এর গলনাঙ্ক কমানো যায় কিনা? অ্যালুমিনার গলনাঙ্ক 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, একে গলনাঙ্ক যদি কমানো যায় তাহলে ক্রায়োলাইট ব্যবহার করা হয়। ক্রায়োলাইট, ক্রায়োলাইট হলো NaF AlF3। এই সংক্ষেপে আমরা লিখি Na3AlF6 ক্রায়োলাইট। এই ক্রায়োলাইট যদি আমরা অ্যালুমিনার মধ্যে মিশিয়ে তখন তাপ প্রয়োগ করি, তখন এটা 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলবে। আগে গলতো কতই? বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে ওই 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়ামকে গলিয়ে সেই তরল অ্যালুমিনাকে গলিয়ে সেই তরল অ্যালুমিনার মধ্যে তড়িৎ বিশ্লেষণ
প্রক্রিয়ায় যদি আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করি, তাহলে এই যে জ্বালানি খরচটা অনেক বেড়ে যাবে, যেহেতু গলাতে অনেক তাপের প্রয়োজন হবে, জ্বালানি খরচ বেড়ে যাবে। তাই জ্বালানি খরচ কমানোর জন্য আমরা ক্রায়োলাইট যোগ করে অ্যালুমিনাকে গলিয়ে 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনা তখন গলে তরল অ্যালুমিনাতে পরিণত হবে। আর তরলতা বৃদ্ধিকারক হিসেবে এখানে ফ্লুসফার যোগ করা হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড। দেখো এটা যদি তোমরা দেখতে নম্বর পৃষ্ঠা আছে, এখন শেষের দিকে আছে মনে হয়, সরি, এটার যান্ত্রিক সজ্জা দেখো আছে 8 নম্বর পৃষ্ঠায়। এটা যান্ত্রিক সজ্জা 8 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো 8 নম্বর পৃষ্ঠায়, খেয়াল করে একটু 8 নম্বর পৃষ্ঠায় আছে নোটে। এটাতে দেখো যান্ত্রিক সজ্জা, আমি সংক্ষেপে এঁকেছি আর কি। তো মোটামুটি যান্ত্রিক সজ্জা আছে এরকম: তড়িৎ অপরিবাহী পাত্র, তার 3 পাশেই থাকবে হচ্ছে গ্রাফাইট ক্যাথড, আর অ্যানোড থাকবে এরকম 3টা ঠ্যাংওয়ালা বা 3টা পাওয়ালা অ্যানোড। ক্যাথডের পরিমাণটাও বেশি, যাতে বেশি অ্যালুমিনিয়াম সেখানে ক্যাথডে সঞ্চিত হতে পারে। এই ফ্লুরোস্ফার এখানে যোগ করা হয় তরলতা বৃদ্ধিকারক হিসেবে, কারণ অ্যালুমিনিয়াম 3 পজিটিভ চার্জ, অক্সাইড 2 নেগেটিভ চার্জ, তাহলে 3 পজিটিভ চার্জ যুক্ত অধিক চার্জ ঘনত্বের অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আর অ্যানায়ন অক্সাইড, এদের মধ্যে আকর্ষণ বেশি থাকে। তরলতা বৃদ্ধি করার জন্য ফ্লুরোস্ফার যোগ করা হয়। তাহলে এটা প্রথম থেকে আসি। বক্সাইটকে পানি অপসারণ করে বিশুদ্ধ অ্যালুমিনা, সেই বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার গলনাঙ্ক কমানোর জন্য আমরা ক্রায়োলাইট যোগ করি। এই যে ক্রায়োলাইট যোগ করি গলনাঙ্ক কমানোর জন্য, ক্রায়োলাইট অ্যালুমিনার মধ্যে যোগ করে তখন অ্যালুমিনার গলনাঙ্ক 950 ডিগ্রিতে অবনমিত হয়। তাহলে 950 ডিগ্রিতে উক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড গলে তরলে পরিণত হয়। সেই তরল অ্যালুমিনা, অর্থাৎ আমরা এই তরল অ্যালুমিনা এই পাত্রে নিলাম। এই পাত্রের 3 সাইডে হচ্ছে ক্যাথড, গ্রাফাইট ক্যাথড, আর উপরে ঝুলানো আছে হচ্ছে অ্যানোড। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে অ্যানোডের যুক্ত, নেগেটিভ প্রান্তের সাথে ক্যাথডের যুক্ত করা হলো। আর তরলতা বৃদ্ধি কারক হিসেবে ফ্লুরোস্ফার যোগ করা হয়, ক্যালসিয়াম ফ্লোরাইড। এটা আরেকটি খনিজ পদার্থ, যাতে অ্যালুমিনিয়াম অক্সাইডের তরলতা বৃদ্ধি পায়, আয়ন সহজে চলাচল করতে পারে। তাহলে দ্রুত এখন অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাসে পরিণত হলো, আর ক্যাথোডে ক্যাটায়ন অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো। যদি তুমি ব্যালেন্স করতে চাও তাহলে এখানে 4, তখন এখানে 12, আর এখানে 6, তাহলে এখানে 12টা ইলেকট্রন ত্যাগ করবে। এখানে 3 অণু অক্সিজেনে পরিণত হবে। যদি ব্যালেন্স করতে চাও তাহলে অ্যানোড বিক্রিয়া হলো, অ্যানোডে অক্সাইড আয়ন অক্সিজেনে পরিণত হলো অ্যানোডে, আর ক্যাথোডে অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো। অ্যালুমিনিয়াম ভারী ধাতু হওয়ায় সেটা নিচের দিকে চলে আসবে, তরল অ্যালুমিনিয়াম। তাহলে সেই অ্যালুমিনিয়াম এই পাশ থেকে আমরা সংগ্রহ করব আর কি, তরল অ্যালুমিনিয়াম এই পাত্রে আমরা সংগ্রহ করব। এই প্লাগ খুলে দিয়ে ক্যাথোডে যে অ্যালুমিনিয়াম গলিত অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে সেটা আমরা নিচেই এখানে সংগ্রহ করব এই পাত্রে। এই হলো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি।
এখন এখানে কিছু কথা আছে। অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাস গ্রাফাইট কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হয়। অ্যানোডে উৎপন্ন অ্যানোডে উৎপন্ন অক্সিজেন কার্বনের সাথে বিক্রিয়া করে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি করে, বা অ্যানোডে উৎপন্ন অক্সিজেন কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে এই যে তড়িৎদ্বার ক্ষয়ে যেতে পারে, তড়িৎদ্বার তো গ্রাফাইটের মানে কার্বনের, তড়িৎদ্বার হলো গ্রাফাইট কার্বন, তাহলে এই তড়িৎদ্বার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে। তাহলে এই তড়িৎদ্বার ক্ষয়ে যাবে। তাই এই তড়িৎদ্বারের ক্ষয় রোধ করার জন্য আমরা মাঝে মাঝে এই গলিত অ্যালুমিনিয়ামের মধ্যে কার্বন গুঁড়ো যোগ করি, যাতে উৎপন্ন অক্সিজেন ওই কার্বন গুঁড়োর সাথে বিক্রিয়া করে এই তড়িৎদ্বারকে যাতে ক্ষয় না করতে পারে। যে কার্বন গুঁড়ো যোগ করব, ওই কার্বন গুঁড়োর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, আমার তড়িৎদ্বার হিসেবে যে কার্বন আছে গ্রাফাইট, সেটার সাথে যেন বিক্রিয়া না করতে পারে। তাহলে এই হলো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এখানে প্রায় 100% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। তাহলে আমাদের নিষ্কাশন পদ্ধতি শেষ হলো। আমরা তড়িৎ বিশ্লেষণের দুই ধরনের প্রয়োগ করলাম। প্রথম গত ক্লাসে পড়েছিলাম ইলেকট্রোপ্লেটিং আর কপার ধাতু বিশুদ্ধকরণ। ওরকম জিঙ্ক ধাতু বিশুদ্ধকরণ আছে, নিকেল ধাতু বিশুদ্ধকরণ আছে। বিজারণ প্রক্রিয়ায় আকরিক থেকে ধাতু নিষ্কাশন করলে সেই ধাতুতে কিছু অপদ্রব্য থেকে যায় 2% বা 3%। তাই 100% বিশুদ্ধ ধাতুতে পরিণত করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করি। আর আজকে যেটা দেখালাম, ডাইরেক্ট আকরিককেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতুতে রূপান্তর। তার মানে যে সকল আকরিক, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এই আকরিকটিকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় ধাতুতে পরিণত করা যায় না, কারণ এই অ্যালুমিনিয়াম অক্সাইড আকরিকটি অধিক স্থিতিশীল। তাহলে যে সকল ধাতুর অক্সাইড অধিক স্থিতিশীল, যাদেরকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় বা বিজারণ প্রক্রিয়ায় ধাতুতে রূপান্তর করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করি। তাহলে আমাদের কত নম্বর কোশ্চেন হলো? এটা 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন হলো। এখন আমাদের 9 এর ক এবং খ তোমাদের পড়তে বলেছিলাম। 9 এর গ নম্বরটা একটু আলোচনা করব। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ তো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি ঘটে?
অ্যানোডে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হয়, আর ক্যাথোডে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়। প্রশ্ন হলো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কখন সোডিয়াম সঞ্চিত হবে? এই যে ভুল হলো আমার, না ঠিক আছে, এখানে অ্যানোডে অ্যানায়ন যাবে, ক্যাথোডে এই হাইড্রোজেন আয়ন যাবে। সোডিয়াম পজিটিভ আয়ন ক্যাথোডে যে চার্জ মুক্ত হয় না, এইচ পজিটিভ আয়ন চার্জ মুক্ত হয় কেন, তার ব্যাখ্যা আমরা কিন্তু ওই ক্লাসে পড়েছিলাম যে বিজারণ বিভবের মান এইচ পজিটিভ আয়নের বেশি, এইচ পজিটিভ আয়নের বিজারণ বিভবের মান কি বেশি সোডিয়াম পজিটিভ থেকে, তাই কিন্তু ক্যাথোডে এইচ পজিটিভ আয়ন গিয়ে চার্জ মুক্ত হলো। প্রশ্ন হলো সোডিয়াম আয়ন কখন ক্যাথোডে চার্জ মুক্ত হবে, কি করলে? আমরা তড়িৎদ্বার হিসেবে এখানে ব্যবহার করি গ্রাফাইট দণ্ড বা প্লাটিনাম দণ্ড। যদি তড়িৎদ্বার হিসেবে আমরা পারদ ব্যবহার করি, তড়িৎদ্বার হিসাবে পারদ ব্যবহার করলে পারদের সাথে এই সোডিয়াম আয়নের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি, যেটা হাইড্রোজেন আয়নের বিজারণ বিভবের মানকে অতিক্রমণ করবে। যেহেতু সোডিয়াম পজিটিভ থেকে হাইড্রোজেন পজিটিভের বিজারণ বিভবের মান বেশি ছিল, তাই সে কিন্তু ক্যাথোডে যে চার্জ মুক্ত ছিল, সোডিয়াম পজিটিভ কিন্তু যাচ্ছিল না, যাচ্ছিল এইচ পজিটিভ। যদি আমরা ক্যাথোড হিসেবে, ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে, তড়িৎদ্বার বা ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড হিসেবে যদি পারদ ব্যবহার করি, তখন পারদের সাথে সোডিয়াম পজিটিভ আয়নের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি, তো তখন হাইড্রোজেনকে যাওয়ার আর সুযোগ দেবে না, তখন ক্যাথোডে কিন্তু সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এই কোশ্চেনটাই ছিল কিন্তু। এখন আমরা মোটামুটি থিওরি আমাদের শেষ হয়ে গেল, কিন্তু এই আছে আমাদের থিওরি। তড়িৎ বিশ্লেষ্য কোষের আমরা দুই ধরনের কোষ এখানে আলোচনা করব। এক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটাকে আমরা বলি ইলেকট্রোলাইসিস সেল, আর একটা গ্যালভানিক সেল, যেটাকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল সেল। এর পরের অংশে কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সেল আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য কোষের যে অঙ্ক, সেই অঙ্কে যাই। আমাদের এই সূত্রে সব অঙ্ক W = ZQ বা W = ZIT। এখানে Z বের করার নিয়ম আমরা পড়ানোর সময় বলেছিলাম। Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হলো পারমাণবিক ভর, বাই NF, পারমাণবিক ভর বাই NF। N হলো কি ওই যার পারমাণবিক ভর, যে ধাতুর Z বের করবা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করবা, তার পারমাণবিক ভর বাই NF। N হলো যোজনী আর F হলো কি
ফ্যারাড ধ্রুবক 96500 কুলম্ব। তাহলে আমরা একটা অঙ্কে যাই। দেখো আমাদের থিওরি পড়া হলো 9 নম্বর পেজ 11 নম্বর পৃষ্ঠায় দেখো অঙ্ক আছে। 11 নম্বর পৃষ্ঠায় তড়িৎ পরিবাহিতা তড়িৎ বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে সেটা আমরা একের কটা থাকবে। একের ক আসলে কোনো অঙ্ক না, এটা আমরা পরে করছি। একের খ থেকে শুরু করো। যে কোনো আয়নিক যৌগের গলিত দ্রবণ বা জলীয় দ্রবণ দেওয়া থাকবে, তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে। এই আই হচ্ছে প্রবাহ মাত্রা, টি হলো সময়, কিউ হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ। এই তত্ত্বগুলো দেওয়া থাকবে, কোথাও ডব্লিউ বের করতে হবে, কোথাও কিউ বের করতে হবে। তো আমরা উমো নম্বরটা করি। একের উমো বলছে কপার সালফেট এর দ্রবণে 15 মিনিট সময় যাবত 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। তাহলে তোমার প্রথমে কপার সালফেট, তুতের দ্রবণ মানে কপার সালফেট দ্রবণ। এই কপার সালফেট নিম্নরূপে বিয়োজিত হয় দ্রবণে। জলীয় দ্রবণ হলে এখানে একিউ দিবা, আর যদি গলিত দ্রবণ হয় তখন এখানে এল দিবা, এখানে এল দিবা, এখানে এল দিবা। আমি কিছুই দেইনি, পাশে বহুত উল্লেখ করতে হবে। এবার ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া এখানে গৃহীত ইলেকট্রন সংখ্যা বা কপারের যোজনী n = 2, অতএব z = কপারের পারমাণবিক ভর বা NF। নুসরাত জাহান তন্নি দ্রুত কি লিখেছো? কপারের পারমাণবিক ভর 63.5 বাই n কত, সরি n হলো 2, f হলো 96500 গ্রাম পার কুলম্ব। এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। এবার দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া আছে 15 মিনিট সময় টি অন্তর কই একে সেকেন্ড করো। আর কি দেওয়া আছে, আই
প্রবাহ মাত্রা কত 5 অ্যাম্পিয়ার। বের করতে হবে কি W equal to what, তাহলে আমরা জানি W equal to ZIT, Z হলো 63.5 by 2 into 96500 আর I কত 5, T কত গুণ করলে 5 আসছে ওখানে 15 গুণ 60 গুণ 60 এত গ্রাম কত হিসাব করে দেখো। W equal to ZIT, Z এর মান এটা, I 5 অ্যাম্পিয়ার, T হচ্ছে 15 গুণ 60 গুণ 60 সেকেন্ড, এই এত গ্রাম। ক্যালকুলেটরটা কিন্তু নিয়ে যাবে দেখো। সরি হ্যাঁ মিনিট আছে তো, আমি মনে করছি ঘন্টা, এত সেকেন্ড। ভুল হয়েছিল এখানে আর কি, 15 ঘন্টা মনে করেছিলাম আমি, 15 মিনিট। তো তাহলে এই হলো ডব্লিউ বের করলাম আর কি। ডব্লিউ ইকুয়াল টু ZIT, ডব্লিউ ইকুয়াল টু ZQ, যে কোনো টা দিয়ে আমার বের করতে হতে পারে, যেটা চাইবে সেটা। তাহলে দেখো আমি যেটা করে দিলাম কত উমো নম্বর, তোমরা বাসায় করবা 1 এর খ, 1 এর গ, 1 এর চ, ছ এবং বর্গের জ এগুলো করবা, ঠিক আছে? তাহলে 6টা বাসায় কাজ থাকলো, কিন্তু আমি করে দিলাম একটা 6টা। আগামী ক্লাসে কোনোটা না পারলে বলতে হবে, সেটা করে দেব। 6 নম্বর, এখন দেখো 6 নম্বর, নিকেল নাইট্রেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে 5 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত চালনা করা হলো। ক্যাথোডে কি পরিমাণ জমা হবে? একই রকম, তাহলে এটাও করবা, ঠিক আছে? এইবার উত্তর মিলেছে আগেরটা? দেখো তো, ক্যালকুলেটর তো আমি এখন আনলাম। ওমো নম্বর না, কোথায় ভুল হলো? তেষট্টি 5 গুণ 5 গুণ 15 গুণ 60 ভাগ 2 ভাগ দ্বিগুণ 96500। হ্যাঁ, একেবারে অ্যাকুরেট মিলেছে, 1.48, ঠিক আছে? এবার আমরা ইয়ে নম্বরটা করি, এটা কিন্তু বোর্ডে এসছে অনেকবার। তাহলে 7টা কিন্তু বাসায় কাজ থাকলো। 1 এর আমি উমো করে দিলাম, তুমি 1 এর খ গ ঘ করবা, 1 এর খ গ ঘ করবা, আমি উমো করে দিয়েছি। চ ছ বর্গ জ ঝ পর্যন্ত করবা, 7টা অঙ্ক। এবার 1 নম্বর দেখো, একের ক আসলে কোনো অঙ্ক না। একের ক দেখো, একের ক বলেছে কি, একের ক করে দিই। এবার একের ক আসলে কোনো অঙ্ক না, এমসিকিউতে ছাড়া আসবে না কখনো।
একের কতে বলছে একটি একযোজি ধাতব আয়ন 1.60245 into 10⁻19 কুলম্ব বিদ্যুৎ পরিবহন করলে তবে ওই ধাতুর আয়ন 1 গ্রাম মোল আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে। এইখানে কিন্তু অনেকে সমস্যায় পড়ে। 1 গ্রাম মোল আয়ন মানে কিন্তু 1 মোল আয়ন, 1 গ্রাম মোল আয়ন মানে 1 মোল আয়ন। তাহলে একটি একযোজি ধাতব আয়ন বিদ্যুৎ পরিবহন করে সেটা দেওয়া আছে। তাহলে একটি একযোজি ধাতব আয়ন বিদ্যুৎ পরিবহন করে কত 1 পয়েন্ট ওইটা তো লাগাই দিলে বোঝা যায় বলে এই জিনিসটা কি নিলাম 1.60 কি লাগাবো? এটা কি জানি কি কোনটা? 1.60245 এটা into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে 1 গ্রাম মোল ধাতব আয়ন মানে 6.02 into 10 to the power 23 টি ধাতব আয়ন। তাহলে অতএব 6.022 into 10 to the power 23 টি একযোজি ধাতব আয়ন বিদ্যুৎ পরিবহন করে গুণ হবে 1.6024 into 10 to the power minus 19 গুণ 6.022 into 10 to the power 23। দেখো কত আসে 1.60245 minus e to the power minus 29 গুণ 6.022 e to the power 23 964,995 964,995 হ্যাঁ 964,995 কুলম্ব। তাহলে দেখেছো এটা কিন্তু আসলে ছোট্ট একটা অঙ্ক যে একযোজি ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করে। 1 গ্রাম মোল ধাতব আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে। এবার আমরা তাহলে আমি করে দিলাম একের ক এবং একের উম, তোমরা একের 7টা অঙ্ক বাসায় করবা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাচ্ছি, সেটা হলো একের এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাচ্ছি সেটা হলো একের ইও নম্বর। একের ইও নম্বর। তো একের ইও নম্বর কিন্তু অনেকবারই বোর্ডে এসছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। একের ইও নম্বরে বলছে দেখো একের ইও নম্বরে বলছে 0.5 লিটার আয়তনের
0.5 লিটার আয়তনের 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে 3.7 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 6 ঘন্টা চালনা করলে 6 ঘন্টা চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে তড়িৎ বিশ্লেষণের পর ক্যাথোডে কি পরিমাণ সঞ্চিত হবে সেটা আগে আমাদের বের করতে হবে। তাহলে দ্রবণটা হলো নিকেল নাইট্রেট 1 এর 2 নম্বর। তাহলে নিকেল নাইট্রেট নিম্নরূপে বিয়োজিত হয়। নিকেল আয়ন প্লাস নাইট্রেট আয়ন। ক্যাথোড বিক্রিয়াটি এখানে গৃহীত সংখ্যা বা নিকেলের যোজনী n = 2। অতএব Z = নিকেলের পারমাণবিক ভর NF। নিকেলের পারমাণবিক ভর দেখো দেওয়া আছে 58.7। হ্যালো 96500 গ্রাম পার কুলম। 96500 কুলম। তাহলে Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করে নিলাম। এখন দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে প্রবাহমাত্রা A 3.7 অ্যাম্পিয়ার, সময় T 6 ঘন্টা। 6 গুণ 60 গুণ 60 সেকেন্ড। বের করতে হবে কি W = what? তো আমরা জানি W = ZIT। Z হলো 58.7 ভাগ 2 × 96500 আর I এর মান আছে 3.7, T এর মান হলো 6 গুণ 60 গুণ 60 এত গ্রাম। এটা ক্যালকুলেটিং করো কত আসছে। এটা সম্ভবত আসবে 24.3। 3 এর পরে শূন্য টূন্য আছে হয়তো, করে দেখো কত আসে। আমি করি 58.7 গুণ 3.7 গুণ 60 গুণ 60 ভাগ 2 ভাগ 96500 24.307 যা বলেছিলাম তাই 24.307 গ্রাম।
তাহলে 6 ঘন্টা যাবত 3.7 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে 24.3 গ্রাম নিকেল সঞ্চিত হবে। তাহলে এই যে নিকেল নাইট্রেটের দ্রবণ এর প্রাথমিক ঘনমাত্রা কিন্তু 2 মোলার ছিল, কিন্তু এই 6 ঘন্টা বিদ্যুৎ চালনার পর 24 গ্রাম কিন্তু ওই দ্রবণ থেকে ক্যাথোডে জমা হয়েছে। তাহলে এখন কিন্তু ওই দ্রবণের ঘনমাত্রা আর 2 মোলার নেই। তাহলে এই 24 গ্রামের জন্য কতটুকু ঘনমাত্রা সেটা বের করতে হবে। তাহলে 24 গ্রামের জন্য ঘনমাত্রা বের করি, সেটা আমরা জানি ঘনমাত্রা S = 1000 W/mv। এখানে W যেটা বের করলো এটা 24.3 গ্রাম, আর M হলো নিকেল, নিকেলের পারমাণবিক ভর, V হলো 0.5 লিটার, তার মানে 500 মিলি। V হলো 500 মিলিলিটার। তাহলে এখান থেকে S বের করো। S 1000 গুণ 24.3 বাই 58.7 আর 500, এখান থেকে যেটা আসবে সেটা হলো 0.8 করে দেখি। 1000 গুণ 24.307 ভাগ 58.7 ভাগ 500, 0.828 এই যে মোলার। তাহলে এই 24 গ্রাম ক্যাথোডে সঞ্চিত হয়েছে। এই 24 গ্রামের জন্য কতটুকু ঘনমাত্রা নিকেল নাইট্রেট দ্রবণের? 0.828। তাহলে এখন তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে অতএব তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা, অতএব তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা কত ছিল প্রথমে? 2, তাহলে মাইনাস এইটা 0.828, 1.7 বিয়োগ করলে যেটা আসে 1.72 মোলার এইটা। তাহলে তড়িৎ বিশ্লেষণের পর এখন ঘনমাত্রা হলো এটা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু প্রায়ই বোর্ডে আসে এটা, এই অঙ্কটি এই রকম আসতে পারে। আমি নিকেল নাইট্রেট দিয়ে করেছি, অন্য যে কোনো আয়নিক যৌগের দ্রবণ দিয়ে করতে পারে। নিকেল নাইট্রেটের দ্রবণ ছিল, তার ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা ছিল 2 মোলার। তাহলে 2 মোলার দ্রবণের ভিতরে 6 ঘন্টা বিদ্যুৎ চালনা করেছে 3.7 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার। 6 ঘন্টা পরে দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে 6 ঘন্টায় কতটুকু নিকেল জমা হয়েছে সেটা আগে বের করলাম। এই নিকেলের জন্য যে ঘনমাত্রা সেটা বের করেছি। এই নিকেলের জন্য যে ঘনমাত্রা এসেছিল সেটা হলো 0.828 মোলার। তাহলে 6 ঘন্টা বিদ্যুৎ চালানোর পর 24.3 গ্রাম নিকেল ক্যাথোডে সঞ্চিত হয়েছে। তাহলে দ্রবণ থেকে নিকেল আয়ন কিন্তু কমে গেল, এটা ক্যাথোডে যে সঞ্চিত হলো। তো যেটুকু কমেছে সেইটুকু কত? 24.3 গ্রাম। তাহলে 24.3 গ্রামের জন্য ঘনমাত্রা কত? 0.828। তাহলে এখন তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা হলো, প্রথমে ছিল 2, তাহলে 2 থেকে বিয়োগ হবে 0.828। তাহলে এখন তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা 1.72 মোলার। ক্লাসকে এই পর্যন্তই।
তোমাদের বাড়ির কাজ আরো একটা দিয়ে দিই, ট নম্বর করবা, ঠ নম্বর করবা, পারলে। না পারলে আগামী দিন প্রথমেই বলতে হবে, লাইভে এসেই বলে দিতে হবে যে এটা পারিনি, সেইগুলো আগে করাবো, করে পরের অঙ্কগুলো করাবো। ক্লাসটা এই পর্যন্তই শেষ।